দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আজকে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি আছেন তিনি সুপরিচিত সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই স্বাগত। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন পাইলট ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। আপনি তো পরিচয় দিলাম, আপনি সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক। এখন কি নিয়ে ব্যস্ত আছেন রাইট নাও? আপনি তো খেলা ছেড়েছেন অনেক আগেই, এখন ব্যস্ততা কি? একদম খুব শর্টলি যদি বলি, এখন ইলেকশন নিয়ে ব্যস্ত এবং 6 তারিখ ইলেকশন ক্রিকেট বোর্ডের। এবং তারপরও আমি বলবো যে অন্য সাইডে যদি বলেন, আমার কাজ আছে, অফিস করি, প্লাস স্পোর্টসের সাথে জড়িত, টোটালি ক্রিকেট নিয়ে জড়িত। ক্রিকেটের সবসময় চিন্তা করি, একাডেমি আছে, কোথায় কী হচ্ছে, অ্যাক্টিভিটিসগুলো কীভাবে চলছে, কোচরা কী করছেন, সব কাজ নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকি। ক্রিকেট বোর্ড ইলেকশন আপনি করছেন, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, প্রথমবার করছেন না, গতবারও করেছিলেন। এবার কি মনে করে ক্রিকেট বোর্ডের ইলেকশনে আসা? না দেখেন, আমার তো ইলেকশন করার গত টার্ম থেকে প্ল্যান ছিল। আর আমার সবসময় মনে হয় যে ইলেকশন করার কখনোই আমার আসলে ইচ্ছা ছিল না, আগে ছিল না। বাট মনে হয়েছে কি জানেন, যখন আমরা খেলাধুলা করতাম এবং খেলাধুলা করার সময় সময় যখন খেলতাম এবং বিভিন্ন দেশের যে ফ্যাসিলিটিসগুলো আছে, একটা প্লেয়ার কীভাবে বেড়ে উঠবে, প্রত্যেকটা দেশের যে কালচারগুলো, স্পোর্টসের যে কালচার, তো সেইগুলো দেখতাম এবং খুব মিস করতাম যে আমাদের দেশে কেন হবে না। তো আমাদের দেশে কেন হবে না? আমাদের দেশে মানুষ ভালো, সরকার দেখেন সবাই চায়, জনগণ চায় খেলাধুলা, মানে সবাই খেলাধুলা নিয়ে ভাবে, চিন্তা করে। এত মানুষ আছে যারা ক্রীড়াপ্রেমী, সেই দেশে কেন হবে না? তো এই সব স্বপ্ন দেখতাম। কিন্তু এই যে ধরেন খেলা রিটায়ারমেন্টের পরে এই স্বপ্নগুলো সবসময় থাকতো যে কেন হবে না, করতে হবে। তো এটা বাস্তবায়ন করার যখন দেখছি যে হচ্ছে না, ক্রিকেট 2000 সালে যখন আমরা টেস্ট খেলা শুরু করলাম, হয়তো আশা নিয়েছিলাম যে হয়তো কোনো এক সময় এটা হবে, চেঞ্জ হবে। তো ফ্যাসিলিটিসগুলো কিন্তু ডেভেলপ করে না। আপনি যদি দেখেন যে দিনে দিনে কিন্তু আরও কমে গেছে। স্পোর্টস অর্গানাইজার, যারা রিয়েল স্পোর্টস অর্গানাইজার, যারা কিনা বলবো নিবেদিত প্রাণ, তারা আস্তে হারাই যাচ্ছে। তো যখন দেখছি ডেভেলপমেন্ট, তার জন্য আমি প্ল্যান করলাম যে না, যেহেতু আমি রাজশাহী ডিভিশন টিমে অনেক দিন ধরে খেলেছি, রাজশাহী বিভাগটাকে আমি মোটামুটি ভালো চিনি, তো এই চিন্তা করে গত টার্মে আমি ইলেকশনে প্ল্যান করলাম যে না, একটা পাইলট প্রজেক্ট হিসেবে একটা বিভাগকে গড়ে তুলবো। বিকজ যেহেতু আমি রাজশাহী বিভাগকে মানে ওন করি, ওই সাইডটা গোটা বাংলাদেশে আমরা ওন করি নাগরিক হিসেবে, কিন্তু ছোটো একটা পরিসরে কিছু করা যায় কিনা। তখন প্ল্যান করলাম যে রাজশাহী বিভাগটাতে যদি আসা যায় এবং যারা বিসিবিতে থাকবেন, ডিরেক্টর, সবার মানে সবার আমি বলবো সহযোগিতা নিয়ে পুরো একটা পাইলট প্রজেক্ট বানানো, যে পুরো বিভাগীয় কাঠামোটা কেমন হওয়া উচিত। প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রিক্টের লিগ হবে, যেমন রাজশাহীতে 8টা ডিস্ট্রিক্ট আছে, বিভাগীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের মতো খেলা হবে, আন্ডার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হবে, একদম পুরো জিনিসটাকে কনসেপ্টে দাঁড় করানো, যেন অন্যান্য একটা পাইলট প্রজেক্টের মধ্যে 2-3 বছরের মধ্যে যেহেতু দাঁড়ায় যাবে, এবং এটা দেখে যেন সবাই আস্তে আস্তে করে সব ডিভিশনগুলো যেন সচেতন হয়ে যায়। তো সামহাও এটা তো আলটিমেটলি হয়নি। গত টার্মে প্ল্যান ছিল, আশা করছি যে ভালো একটা অবস্থান আছে, এবং যে ক্যাটাগরিতে আসছি সেই ক্যাটাগরিতে আসলে খুব ভালো ভালো মানুষজন আছেন। আপনি যদি দেখেন, সাবেক ক্রিকেটার, সাবেক ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন, সাবেক ক্যাপ্টেন আছেন, তারপরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়গুলো আছেন, সাথে আমি বলবো বিশ্ববিদ্যালয়ের আছেন, ভাইস চ্যান্সেলররা পর্যন্ত এখানে আছেন। তো বিশাল রেসপেক্টেড মানুষরা এখানে কিন্তু আছেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় খুব পরিষ্কার জায়গা এবং খুব সুন্দর জায়গা। আপনি তো ক্রিকেট নিয়ে কাজ করেছেন, শুরুতেই বলেন যে একাডেমি আপনি পরিচালনা করেছেন, আপনার তত্ত্বাবধানে অনেকগুলো একাডেমি চলছে পুরো দেশব্যাপী। কিন্তু ক্রিকেট বোর্ডে এসে কাজ করা একটা ডিফারেন্ট। আপনি ডেফিনেটলি এখানে অনেক কিছু চ্যালেঞ্জেস থাকে, আপনি হয়তো বা অনেক কিছু চাইবেন, সেটা পাবেন না, কারণ আপনাকে অনেকগুলো ধাপ পার হয়ে হয়তো একটা জিনিস আপনি রাজশাহী বিভাগের জন্য চাচ্ছেন, সেটা হয়তো বা আপনি পাচ্ছেন না, বা অনেক ধাপ পেরিয়ে আপনি সেটা পেলেন। এই বিষয়গুলো মানে চ্যালেঞ্জেসগুলো নিতে আপনি কতটুকু আসলে দেখেন, আপনি যদি একটা ভাঙা টিমকে যদি ভালো টিম বানাতে চান, চ্যালেঞ্জেস তো থাকবেই। আপনার দেন অনেক রকম প্রবলেম হবে, বিভিন্ন মানুষ, রাজনৈতিক মানুষ থাকবে, অর্গানাইজার থাকবে, এক্স প্লেয়ার থাকবে, প্লেয়াররা থাকবে। তো দিন শেষে সবাইকে যদি আপনি মোটিভেট করতে পারেন যে না, আমাদের উদ্দেশ্যটা কী ক্রিকেট বোর্ডে, যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, আমি আসি বা যেই আসুক, আমি মনে করি একটাই কনসেপ্ট হওয়া উচিত যে আমরা চ্যাম্পিয়ন ক্রিকেটের মতো হতে চাই। অবকাঠামোটা এমন হবে, আপনি কখনো কোনো রেজাল্ট হতে পারবে না, কিন্তু স্ট্রাকচার আপনাকে বলে দেবে যে না, একটা স্ট্রাকচার দাঁড় করা গেছে এনারা। যেমন ধরেন সাপোজ আমাদের দেশে ডিস্ট্রিক্ট আছে 64 ডিস্ট্রিক্ট, কোথাও লিগ হয় না। এটা তো আমার কাছে মনে হয় খুব কঠিন কাজ না। এটা যদি আপনি বিসিবি যেহেতু ক্রিকেট বোর্ডের একটা মেন একটা স্টেক হোল্ডার মানে বাংলাদেশের, তো সমস্ত জেলা ক্রীড়া সংস্থাগুলো কিন্তু বিসিবির সাথে রিলেটেড। আপনি যদি সুন্দরভাবে আপনি যদি তাদেরকে একটা কিছু ফান্ড দিয়ে দেন এবং ডিসি মহোদয়কে বলা হয় যে আপনি সেখানে লিগ করেন, রেলিগেশন লিগ করেন, কম্পিটিটিভ ক্রিকেট খেলেন,
আমার মনে হয় করবে, সবাই তো খেলতে চায় এবং হয়তো তারা অনেক সময় দেখুন সাপোজ এক্সাম্পল আপনার বাসা দিনাজপুরে এবং ঠাকুরগাঁর কথা বলি, তাকে সেখানে কিন্তু স্পন্সর পাবেন না, বিকজ ওই অঞ্চলে কিন্তু মার্কেটিংয়ের জায়গা নাই, খুবই কম, বড় বড় হয়তো কোম্পানি নাই। তো তারা কীভাবে ক্রিকেট ডেভেলপ করবে? ওখানে অনেক ভালো ভালো খেলোয়াড় হয়তো জন্ম হচ্ছে, ছোটো ছোটো ইয়াং প্লেয়ার অনেকেই স্বপ্ন দেখছে। তো আপনি সেন্ট্রাল থেকে অনেক কিছু অবকাঠামোগত উন্নয়নগুলো করতে হবে। যেমন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট বিগত দিনগুলোতে হয়ে আসছে, কিন্তু অনেকে টের পায়, অনেকে টের পায় না। গোটা বাংলাদেশে টের পায় দিতে হবে আমার কাছে মনে হয়। আমাদের দেশে যেমন অনেক ব্র্যান্ডেড প্লেয়ার আছে, এই যে তাসকিন বলেন, মাহমুদুল্লাহ, মুশফিকরা, সবাই ভালো ভালো প্লেয়ার আছেন। এনাদেরকে এখন ডিজিটাল যুগ, আপনি যদি সুন্দর ছোটো ছোটো করে 30 সেকেন্ড 40 সেকেন্ডের যদি একটা সুন্দর সোশ্যাল মিডিয়াতে যদি এমন কিছু প্রমোশন করলেন যে দেখছি তোমার মানে কে কোন স্কুল চ্যাম্পিয়ন হয়, ক্রিকেটারদের আসো মাঠে আসো খেলো, কি কোন স্কুল চ্যাম্পিয়ন হয়। তো এইভাবে আপনাকে গোটা দেশে খেলার জন্য আপনার জনপ্রিয়তা তৈরি করতে হবে। মানে তখন আপনি স্পন্সররাও এগিয়ে আসবে যে ওয়া গোটা বাংলাদেশে প্রত্যেকটা স্কুল খেলার জন্য পাগল আছে। এখন যেটা হয় আনুষ্ঠানিকতা হয়, আমার কাছে মনে হয় আনুষ্ঠানিকতা বলতে করতে হবে, একটা ইভেন্টের টাকা আছে, হয়তো কোথাও কোথাও হয়তো 6টা স্কুল নিয়ে, কোথাও 12টা স্কুল নিয়ে টুর্নামেন্ট হলো, কেউ টেরও পায় না গরমের মধ্যে হলো কি কোন সময় হলো, কেউ খবরও রাখে না। কোনো রকমের শুধু ওই যে স্কোর শিটে আপনার নাম্বারগুলো বসে গেলে, স্কোর হয়ে গেলে রেজাল্ট হয়ে গেছে, শেষ। তো এইটা আসলে আপনার মূলত আপনার রেজাল্ট পাবেন না, এটা আউটকাম পাবেন না। আপনাকে হার্ট থেকে চিন্তা করতে হবে যে না, আমি আমার বাচ্চাদের জন্য আমি স্কুলের গোটা বাংলাদেশ স্কুলের ছেলেদের জন্য আমি করতে চাই। আমি মনে করি এটা কেন সম্ভব না? সমস্ত ডিরেক্টরকে যদি আপনি ক্রিকেট বোর্ডে যারা থাকবেন তাদেরকে যদি আপনি সুন্দরভাবে বোঝাতে পারেন, আমার মনে হয় যে প্রত্যেকটা ডিসি পর্যন্ত খুশি হবে, প্রত্যেকটা ডিরেক্টর পর্যন্ত খুশি হবে, গোটা বাংলাদেশের মানুষ খুশি হবে। একজন দুজন খারাপ মানুষের জন্য তো গোটা দেশ খারাপ হতে পারে না। আপনার একাডেমি থেকে খুব প্রথিতযশা অনেক ক্রিকেটার বের হয়েছে, নারী এবং পুরুষ জাতীয় দলে 11 জন ক্রিকেটার কিন্তু খেলছেন এবং একই সঙ্গে ঢাকা লিগ, প্রথম বিভাগ এবং বিপিএল, জেলা লিগ সহ প্রায় 200+ ক্রিকেটার কিন্তু আপনার এই 7 একাডেমি থেকে বের হয়েছে। এই মুহূর্তে 1300 ক্রিকেটার আছে এবং যতটুকু জানতে পেরেছি 41 জন কোচও রয়েছেন। আপনার এই একাডেমির পেছনের গল্পটা জানতে চাই যে এটা আসলে পরিচালনা করা কতটা কঠিন ছিল, ক্রিকেটার আপনারা কীভাবে পিক করেন, কোথা থেকে কোথায় নিয়ে আসেন, এবং কোচগুলোকে আপনারা আসলে সবাই বলেন যে একজন ভালো কোচ হলে কিন্তু ক্রিকেটারও নতুন টেকনিক শিখতে পারে বা আধুনিক ক্রিকেটের সঙ্গে তারা মানিয়ে নিতে পারে। এই বিষয়গুলো একটু জানতে চাই। আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে রুট লেভেল, যেটা কিনা বলবো যে ছোটো ছোটো বাচ্চা যারা 8 বছর 9 বছর 10 বছর একদম কাদা মাটির মানুষ, যারা কিনা স্পোর্টসকে ভালো, এমন না যে সবাই প্লেয়ার হবে, সবাই সাকিব তামিম মুশফিক তা হবে তা না, তাদের চেয়েও বড় প্লেয়ার বিরাট কোহলি রোহিত শর্মা হতে পারে। কিন্তু আমি কোন সেন্সে বলছি, তাদেরকে যদি আপনি ভালো শিক্ষক রাখেন, অনেক জায়গাতে আমাদের ল্যাকিংস হচ্ছে যে ধরেন আপনি ভালো শিক্ষকও খুব ইম্পর্টেন্ট। তো আমি মনে করি কোচ এডুকেটর, যে অনেক আমাদের যে পরিমাণ খেলোয়াড় বেড়েছে, 97 সালে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে ক্রিকেট, তখন হয়তো 10 জন খেলা থেকে ওটা হচ্ছে এখন 1000 মানুষ খেলে, বাচ্চা রুট লেভেল পর্যন্ত। ওই পরিমাণ কোচ তৈরি নেয়। তো ছোটোবেলায় একটা বাচ্চাকে যদি আমি ভুল শেখাই 12 বছর 8 বছরে, তো সেই ছেলেটা যখন 16 বছর পর্যন্ত খেলছে একই রকম ভুল টেকনিকে, যখন সে ভালো হাইস্ট লেভেলে আসলো তখন এই টেকনিক চেঞ্জ করতে যে সে তখন আর খেলাটা ঠিকমতো খেলতে পারছে না, ভালো লেভেলে যে ম্যাচ করতে পারছে না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে শিক্ষক খুব ইম্পর্টেন্ট। আপনাকে শিক্ষক প্রচুর কোয়ালিটি শিক্ষক বের করতে হবে, যে যারা নিবেদিত প্রাণ কোচিংকে পছন্দ করেন, কোচিং গ্রহণ করেন, নট অনলি ফর বেতন, যে বেতনের জন্য আমি কোচিং এসেছি তা না, যারা ভালোবাসেন কোচিংটাকে। তো এইরকম নিবেদিত প্রাণগুলোকে নিয়ে যাদের কিনা স্কিল আছে, বা সেটা নন প্লেয়ারও হতে পারে, অনেক সময় দেখবেন যে নন প্লেয়ারও কিন্তু সুন্দর আইডিয়া কথা বলতে পারে, ভালো কোচ রয়েছেন যারা। তো এরকম লোকগুলোকে নিয়ে আপনি প্রচুর পরিমাণ কোচ এডুকেটরের মাধ্যমে বিভাগে যে আপনি আলাদা আলাদা গ্রুমিং করে প্রচুর কোচ তৈরি করতে হবে। এবং সাথে আপনাকে বাংলাদেশের, আপনাকে ছোট্ট একটা বলি এক্সাম্পল, বাংলাদেশের এগ্রিকালচার এরিয়া, ধান উৎপাদন করে কৃষক, কেউ কৃষক 1 বিঘা করেন, কেউ 2 বিঘা করেন, কেউ 10 বিঘা করেন। এই ধান উৎপাদন করার পরে ধানটা আসে হাটে, ওইখান থেকে কিন্তু সরকার কিনে নেয়, কৃষকের কাছ থেকে ধান উৎপাদন করে কিনে নেয়। তো আপনি সরকার কিন্তু প্লেয়ার তৈরি করে না, প্লেয়ার হয় আপনি বিভিন্ন মফস্বলে জেলা উপজেলায় কোনো না কোনো বড় ভাই শিক্ষা দিচ্ছে। এখন বর্তমানে কোনো একটা ছোটো বাচ্চা 10 বছর 12 বছর কোনো একটা একাডেমিতে প্র্যাকটিস হচ্ছে, তো একটা কোনো বড় ভাই বা কোনো কোচের আন্ডার প্র্যাকটিস হচ্ছে। তো এখন কোচটাকে যদি আপনি সুন্দরভাবে যদি ভালো কিছু করতে পারেন, তাহলে ওই ছেলেটা কিন্তু ট্রু কোচিংটা পেয়ে আসলো। সাথে আমি মনে করি যে এই যে প্লেয়াররা প্রোডাকশন দিচ্ছে, যে কোচরা যে একাডেমিগুলো প্রোডাকশন দিচ্ছে প্লেয়ার, লাইক আমার তো এই ধরেন আমি সাপোজ আমি যে একাডেমিগুলো করছি, ক্রিকেট বোর্ডের উচিত হবে যে সমস্ত বাংলাদেশের যত একাডেমি আছে ধরেন 5টা স্টার করেন,
যে 5টা গ্রেড করেন, বেস্ট যারা একাডেমি আছে তাদেরকে 5টা ক্যাটাগরি স্টারের ক্যাটাগরি রাখলেন, তারপরে যারা বেস্ট আছেন তারা 4টা স্টারে রাখলেন, তারপরে 3 স্টার, তারপর 2 স্টার, তারপর 1 স্টার। তাহলে সাধারণ মানুষ বুঝে যাবে যে এই একাডেমিটা ক্রিকেট বোর্ডের এনলিস্টেড একাডেমি, ক্রিকেট বোর্ডের রক্ষণাবেক্ষণের মধ্যে আছে, এবং সেখান থেকে ভালো ক্রিকেটার উঠে আসছে, তাদের ফ্যাসিলিটিস ভালো, কোচেস ভালো। অনেক একাডেমি আছে যারা হয়তো কিছু চায় না, কিন্তু আপনি লজিস্টিক সাপোর্ট দেবেন, একটা সার্টিফিকেট দেবেন। আপনি যখন এই কয়েকশো, 500, 1000 যখন আপনি একাডেমিকে এনলিস্টেড করবেন, সবাইকে যখন আপনি একটা ফর্ম দিয়ে দিলেন একাডেমিগুলোকে যে আপনার একাডেমির কী কী দরকার আছে, আমরা কিভাবে ক্রিকেট বোর্ড আপনাকে সহযোগিতা করতে পারি, এইটা ক্রিকেট বোর্ডে জমা হওয়ার পরে আপনি তাকে একটা সুন্দর করে আপনি যখন আমি বলবো যে ক্রিকেট বোর্ডের যারা তত্ত্বাবধানে যারা দেখবেন তাকে একটা গ্রেড করে দিলেন, সে 2 স্টার না 3 স্টার না 4 স্টারের ক্যাটাগরি একাডেমি, তাকে কী করে ইমপ্রুভ করানো যায়, বিকজ তার কাছে তো আমার একটা প্লেয়ার আসে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট, এবং অনেক জায়গার কাজ আছে। আপনি লিগগুলো কীভাবে চালু করতে পারেন, আমার কাছে মনে হয় যে দেখেন বাংলাদেশে প্রচুর মাঠ আছে, এখনও জায়গা পড়ে আছে, কিন্তু হয়তো প্রত্যেকটা জেলাতে হয়তো মাঠ পড়ে আছে, হয়তো ঠিকমতো ব্যবহার হয় না। আমি মানে সেগুলো ইউটিলাইজ করতে, পুরো জায়গার ইউটিলাইজ করা শিখতে হবে আমার কাছে মনে হয়। যেমন যে কোনো একটা ডিস্ট্রিক্ট, ধরেন যশোর ডিস্ট্রিক্টের একটা ক্রিকেট গ্রাউন্ড ডিসির ক্রিকেট গ্রাউন্ড, এবং এটা বিসিবি সমস্ত তত্ত্বাবধান করবে। একটা বিসিবি একটা সুন্দর ধরেন কর্পোরেট নাইট করলো, এক্সাম্পল যে কর্পোরেট নাইট, বাংলাদেশের 100-150 কর্পোরেট হাউস যারা আছেন, বড় বড় ব্যক্তি, বড় বড় কোম্পানি আছেন, তাদেরকে বললেন যে সুন্দর একটা প্রজেক্ট দেখালেন যে এরকম একটা মাঠ আমরা বানাবো, এই মাঠটার তত্ত্বাবধানে আপনাকে আমরা আপনার নামটা দিয়ে রাখতে চাই। ধরেন সাপোজ একটা কোম্পানি এ, যশোর ক্রিকেট গ্রাউন্ড, তারা সেটা পুরোটা গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে যা যা মেনটেন্যান্স যা আছে তাই, কিন্তু বিসিবি তত্ত্বাবধানে থাকবে। তাদেরকে একটা সুন্দর ফ্যাসিলিটি দেন যে বছরে আমি 5 দিন বা 7 দিন আপনি মার্কেটিং কাজে ইউজ করতে পারবেন। তো এই যেমন এমিরেটসের একটা স্টেডিয়াম আছে আপনি জানেন। তো এইভাবে যদি আপনার বিসিবির কোনো ফান্ড লাগবে না, আর যৌথ জয়েন্ট ভেঞ্চারে যদি করেন, এরকমভাবে কিন্তু আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খেলা নিবেদিত প্রাণ, আমার মনে হয় সম্ভব। এই শুধু এটা না, আরও অনেক কিছু আছে, আমাদের টুর্নামেন্ট কোয়ালিটি বাড়ানো, তারপর হচ্ছে যে বলবো যে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, আপনি জানেন কি না, একটা সময় আমাদের মনে আছে যে আজ থেকে যখন 30-35 বছর আগে আমরা যখন খেলতাম ইউনিভার্সিটিতে, ইন্টার ইউনিভার্সিটি খুব কম্পিটিটিভ ক্রিকেট খেলা ছিল ইউনিভার্সিটিতে খেলার জন্য, এখনো হচ্ছে, এখনো কিন্তু খুব মানে কম্পিটিশন। আমি একটা টুর্নামেন্ট করি, একটা প্রাইভেট টুর্নামেন্ট করি ইউনিভার্সিটি 32টা নিয়ে, আপনি দেখছেন হয়তো ইনডোরে, সেটা কিন্তু খুবই জমজমাট, একটা ছাতার নিচে সবাই খেলায়, একটা সুন্দর রিক্রিয়েশন হয়, এবং এর কারণে অনেক খেলোয়াড় আছে যারা পড়ালেখা হয়তো পিছিয়ে আছে, দারিদ্রতা আছে, এবং আমার কনসেপ্টটা ছিল যে দারিদ্র থেকে দূর হওয়া, যে খেলোয়াড়গুলো আছে তাদের তো এক্সট্রা স্কিল এটা পড়ালেখার পাশাপাশি, তো তারা যেন এই খেলার কারণে হয়তো ইউনিভার্সিটি থেকে একটা ছাড় পাবে, ফাইন্যান্সিয়ালি ছাড় পাবে, তারা বিবিএ এমবিএ করবে, একটা গ্রাজুয়েশন হয়ে যাবে সুন্দর। তো এইভাবে আমার কাছে মনে হয় যে যেমন গোটা বাংলাদেশে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট হয়, কিন্তু এটাকে আর জমজমাট করা যায় কিনা ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে, এবং সাথে ইন্টার স্কুলগুলোকে ডেভেলপ করা, ইন্টার কলেজগুলোকে খেলা করা। আমি মনে করি বাংলাদেশে মাঠের কোনো সমস্যা না, শুধুমাত্র আপনি ভালো পরিকল্পনা, আপনি যদি ক্রিকেট নিয়ে যারা গবেষণা করেন, এমন ভালো মানুষদেরকে নিয়ে যদি আপনি সুন্দর একটা ইন হাউস যদি আপনি মিটিং করেন, প্রত্যেকটা বিভাগীয় জেলা প্রতিনিধি মানুষকে নিয়ে যে কি করা দরকার, সবার প্রবলেমসগুলো নিতে হবে, প্রবলেমসগুলো সলভ করার জন্য চেষ্টা করতে হবে, এবং দেখবেন আমি শিওর যে এটা সলভ করা সম্ভব, অসম্ভব কিছু না। পাইলট ভাই, আপনি ক্রিকেট নিয়ে অনেক কথা বলেন, ধরেন আপনি বিসিবি ইলেকশনে জয়ী হলেন, বোর্ডে পরিচালক হিসেবে আসলেন, আপনাকে যদি অপশন দেওয়া হয় যে আপনি ক্রিকেট বোর্ডের কোন ডিপার্টমেন্টে নিয়ে কাজ করতে চান, আপনি কোনটা চেয়ে নেবেন যদি আপনাকে অপশন দেওয়া হয়? অপশন এটা আসলে আমি মনে করি যে টিম গেম বলতে যদি অপরচুনিটি আসে, আমি মনে করি ক্যাপ্টেনের লিডারশিপটা খুব ইম্পর্টেন্ট, ক্যাপ্টেনের দিক নির্দেশনা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা খেলোয়াড় তারা কিন্তু মোটামুটি সবাই সব কিছুই বুঝি, আম্পায়ারিংটা বুঝি, ধরেন কথার কথা গ্রাউন্ডস বুঝি, মাঠগুলো কেমন হওয়া উচিত, মাঠে কীভাবে মেনটেন হয়, বিকজ সারা জীবন কিন্তু ওই পিচে আঙ্গুল দিয়ে দেখেছি যে পিচটা ব্যাটিং উইকেট না বোলিং উইকেট, কি গ্রাসি উইকেট, স্লো উইকেট, মানে স্লো গ্রাউন্ড না ফাস্ট গ্রাউন্ড। তো এগুলো তো মিনিমাম ধরেন আমাদের ওই খেলা খেলতে খেলতে বিভিন্ন গ্রাউন্ডসের সাথে আলাপ করতে মিনিমাম একটা নলেজ হয়ে যায়। আপনি একদম কিউরেটরের মতো হবে না, বিকজ আপনি তো কিউরেটর হননি, আপনি তো একদম গ্রাউন্ডসম্যান হননি, কিন্তু বেসিক নলেজটা চলে আসবে, পুরো একটা মাঠের যে নলেজ, প্লাস একাডেমি বেস বলেন, কীভাবে একাডেমি চলে, অলরেডি কাজ করি, এটা হচ্ছে বেসিক্যালি টিম গেম। আপনি ক্যাপ্টেন আপনাকে কীভাবে ইউটিলাইজ করবে, ধরেন আপনি স্পিনার,
আমি যদি ধরেন এমন একটা সময় আপনাকে বল দিলাম যে তখন আপনি হয়তো তাহলে ক্রিস গেল ব্যাটিং করছে, একটা অফ স্পিনার, তো ক্রিস গেল তো মেরে উড়িয়ে দিবে। তো ঠিক আপনাকে আমি মনে করি লিডারশিপটা খুব ইম্পর্টেন্ট, যে টিম গেমে কাকে কোন জায়গায় কীভাবে অ্যাকোমোডেট করবে, কীভাবে করলে ভালো হবে, প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমি কিছু মনে করি জবাবদিহিতা। আপনি যাকেই যেখানে দিক না কেন তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেওয়া উচিত, যে 1 বছর, 3 বছর, 5 বছরে আপনি কি করতে চান। আপনি যদি দেখেন যে আমাদের বিগত দিনগুলোতে যত মানুষ আসছেন বা গেছেন, তারা কখনোই কিন্তু কোনো পরিকল্পনা লিখে যান নাই যে এইটা আমাদের 1 বছর, 2 বছর, 5 বছর প্ল্যান, যে আমরা এই 5 বছরে এখানে পৌঁছাতে চাই। এবং তাদের যে কমিটমেন্ট থাকবে না, একটা যে আমি এই জিনিসগুলো করে যেতে চাই বা আমরা এই জিনিসটা করে যেতে চাই। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো থাকা উচিত, যারাই আসবেন তাদের একটা থাকা উচিত, জবাবদিহিতার মধ্যে থাকা উচিত। আপনি বিসিবি ইলেকশনে এবার আপনি পার্টিসিপেট করছেন, তবে আমরা যতটুকু জানি যে বেশ কয়েক বছর আগে আপনাকে বিসিবি থেকে একটা চাকরির অফার করা হয়েছিল বিসিবি নির্বাচকের জন্য, কিন্তু আপনি শেষ পর্যন্ত নির্বাচকের চাকরিটি নেননি, কারণ আমরা জানি যে আপনি নির্বাচক হননি, সো আপনি ফিরিয়ে দিয়েছিলেন। কেন ফিরিয়ে দিয়েছিলেন এবং কি বলা হয়েছিল চাকরি যখন আপনাকে প্রস্তাব দেওয়া হয়, কি বলা হয়েছিল এবং কেন ফিরিয়ে দিয়েছিলেন? না, এটা বেসিক্যালি অনেক দিন আগের কথা। নির্বাচকের যখন প্রস্তাবনা আসে, প্রথমে আমি মানে পজিটিভভাবে নিয়েছি যে একটা সুন্দর অফার। বাট আমার কাছে মনে হয় যে আমি জিনিসটাকে 2টা কারণে নিই নাই। একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার ছিল। আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা কিন্তু লোকাল তখন আর কি খুবই পোর ছিল, যেটা আমি আবার খুব কাজে বিশ্বাসী। আমি খুব হার্ডওয়ার্ক করি। ধরেন আপনি সারাদিন আমাকে খাটাতে পারবেন লেবারের মতো। আল্লাহর রহমতে খারাপ ব্রেন নাই, ভালো আছে ক্রিকেটের ব্রেন। তো ফাইন্যান্সিয়ালের একটা ম্যাটার তো ছিলই। সেকেন্ড হচ্ছে আমার যে ব্রেনটা আছে, ধরেন আমি খেলাধুলা করে বিভিন্ন কিছু যে জিনিসগুলো নলেজ আইডিয়াগুলো পেয়েছি আমি জীবনে, সিলেক্টর হয়ে আপনি খুব বেশি দেবার মতো আমার ছিল না মেধা। বিকজ হচ্ছে যে সিলেক্টরের পার্টটা আমার কাছে মনে হয় খুব 10%, আমার কাছে মনে হয় আমার মেধার 10% দিলেই হয়তো সিলেকশন সম্ভব। আমাদের দেশে যে প্লেয়ারের সংখ্যা আছে এবং একটার পিছে একটা যে থাকবে, একটার পিছে যে 5টা প্লেয়ার থাকবে, সেটা নাই কিন্তু। তো আপনি ওইখানে কিন্তু আলটিমেটলি আমার কাছে মনে হয় যে 21 নাম্বার 20 নাম্বার প্লেয়ারের আপনি নাম বলতে পারবেন না, অনেকে সাধারণ মানুষ বলতে পারবে না। ইন্ডিয়ান টিমের এত প্লেয়ার, ওখানে সিলেকশন করা কঠিন। তো বাংলাদেশের সিলেকশনটা করা হচ্ছে ধরেন 15 জন, হয়তো 18 জন থেকে আপনি 15 জন করবেন। আমার কাছে মনে হয় খুবই সিম্পল। আর সবসময় চিন্তা ছিল বড় করে কিছু ডিজাইন বানানো, প্ল্যান করা, যে গোল, যে আমি ওইখানে আমরা পৌঁছাতে চাই। আমি সবসময় কিন্তু বড় স্বপ্ন দেখি। আমার কাছে মনে হয় কি করে ক্রিকেটের উন্নয়নের জন্য ধরেন প্রচুর মাঠ হবে, কি করে প্লেয়ারদের একটা সুন্দর প্ল্যাটফর্ম হবে, খেলোয়াড়রা যেন সুন্দরভাবে মানে পুরো জন্মের পর থেকেই যেন সুন্দরভাবে একটা প্ল্যাটফর্ম পেয়ে যায়। ওই জিনিসগুলো নিয়ে আমি সবসময় স্বপ্ন দেখি। তো আমি মনে করি এবং বড় আকারে, শুধু একা না, এবং আমি মনে করি যে সবাইকে নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের আমরা জানি যে ক্রিকেটাররা যারা ক্রিকেটার ছাড়ার পর অনেকে ক্রিকেটের সঙ্গে আছেন, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, এক একজন এক এক রকম আছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে ক্রিকেট কালচার, যে সংস্কৃতি আছে, এখানে এক্স ক্রিকেটাররা বা সাবেক ক্রিকেটার বা যারা একসময় ন্যাশনাল টিমে খেলেছেন, ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রপার সম্মানটা পান বা প্রপারভাবে তাদেরকে ইউটিলাইজ করা হয়েছে অতীতে? আমার মনে হয় যে ক্রিকেট প্লেয়ারদেরকে খুবই চিপভাবে দেখা হয়েছে আমার কাছে মনে হয়। বিকজ দেখেন, ছোট্ট একটা এক্সাম্পল দিই। একটা ক্রিকেট প্লেয়ার যখন ন্যাশনাল টিমে খেলে, সবাই কিন্তু ফাইন্যান্সিয়ালি কিন্তু অত সলভেন্ট হতে পারে না। যারা হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর ঢাকা লিগ সহ ন্যাশনাল টিমে খেলছেন, তারা হয়তো কিছু মানুষ হয়তো এস্টাবলিশড, তারা অফ দ্য ফিল্ডও তারা হয়তো ব্যবসা করেছেন বা ভালো কিছু করেছেন। কিন্তু ম্যাক্সিমাম আমি বলবো যে 35 বছর পর্যন্ত, 36 বছর পর্যন্ত যখন খেলেছে, পড়ালেখা করে নাই, এডুকেশন ছিল না, হয়তো খেলাধুলা করে ইনকাম করেছে, কিন্তু খুব বেশি টাকা পায় নাই। তারপর একটা সময় যখন খেলা ছাড়ার পরে খুব বিষণ্ণতায় চলে যায়। আপনি ধরেন অনেক খেলোয়াড় আপনি দেখবেন যে কিছু করতে পারছে না, এবং সে যখন খেলতে খেলতে যখন প্রত্যেক মাসে হয়তো দেখা যায় যে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করতো গড়, ধরেন বিভিন্ন খেলা, বিপিএল বলেন, ঢাকা লিগ বলেন, ন্যাশনাল টিম বলেন, এই টিম বলেন, সমস্ত কালেকশন করে আপনি যখন দেখবেন যে টাকা হয়তো মাসে সেই 2 লাখ 3 লাখ টাকা করে হয়তো ইনকাম করতেন। কিন্তু যখন খেলা ছাড়লেন, তার তো আর জব নাই, ব্যবসা করতে যে টাকাটা চলে গেছে, এবং পরবর্তীতে আপনি কী করবেন, তখন বোর্ডের শরণাপন্ন হয়েছেন যে ভাই আমাকে একটু দেখেন, আমি একটু কাজ করতে চাই। তো ক্রিকেট বোর্ড চিন্তা করছে, ঠিক আছে কাজ করো, এটা কোথাও না কোথাও ধরা দিল। কিন্তু সেটা জেনুইন প্রক্রিয়া আসা উচিত ছিল। ধরেন এইচআরের মাধ্যমে, তার তো প্লেয়িং ব্যাকগ্রাউন্ড আছে, সবচেয়ে বড় পরীক্ষা পাশ করেছে, সে প্লেয়িং ব্যাকগ্রাউন্ড আছে। এখন তাকে অফার করবে তুমি কি করতে চাও, নট ধরে আমি কোচিংয়ে দিলাম, এটা ঠিক না। তুমি কোন সেক্টরে যেতে চাও, তোমার কি এনজয় করো,
তুমি কি এনজয় করো, দেন ওটার উপরে 6 মাস আপনাকে ওই ডিপার্টমেন্টে রেখে জবটা দিয়ে একটু হ্যান্ডসাম স্যালারি দিয়ে, যে না সে যেন বিষণ্ণতা না থাকে এবং তার ফ্যামিলি কীভাবে চলবে, সব কিছু তার পরিবারকে কীভাবে দেখবো, মানে যেটা অফিসিয়াল যেটা জিনিসগুলো থাকে আপনি দিয়ে তাকে একটা সুন্দর জায়গা দেন। 6 মাস করার পরে ঠিক আছে তুমি এই ডিপার্টমেন্টটা তুমি দেখাশোনা করবা। তা আমি মনে করি আমাদের যারা খেলোয়াড়, যাদেরকে বিভিন্নভাবে ক্রিকেট বোর্ডে এনগেজ আছে, তাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে আসা এবং সম্মান দেওয়া, বিকজ দিন শেষে তারাই তো ক্রিকেটটাকে ভালো জায়গায় করবে। আপনি যদি ভালো সম্মাননা না দেন আলটিমেটলি ভালো আপনি পাবেন না। আমি যদি বলি বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যেহেতু নির্বাচন আসন্ন, এই কারণে আমি আসলে প্রসঙ্গটা আনছি। নাজমুল হাসান পাপন এক যুগ উনি ছিলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, এরপর ফারুক আহমেদ, এখন আমিনুল ইসলাম বুলবুল। যদিও তাদের সময়কালটা সমান ছিল না, একজন 12 বছর, একজন 8-9 মাস, আর একজন 4 মাস। তারপর যদি বলি যে আপনার চোখে এই তিনজনকে মূল্যায়ন করেন আপনি, দেখেন আমি বলবো যে পাপন ভাইয়ের যে সুযোগটা পেয়েছিল এতদিন, আমার কাছে মনে হয় পাপন ভাই যে সত্যিকার অর্থে যদি চাইতেন যে বাংলাদেশের ক্রিকেটকে ডেভেলপ করবো, দেখেন উনি সবসময় চেয়েছে হয়তো 25 জন ডিরেক্টরের মধ্যে ম্যাক্সিমামই ইএস স্যার বলার মতো। উনি কখনোই হয়তো মনে হয় চাই নাই যে আসলে বাংলাদেশের ক্রিকেটটাকে আমি অন্য জায়গায় নিয়ে যাবো। দেখেন রংপুরের মতো জায়গায় একজন যে ভদ্রলোককে নিয়ে আসছিলেন, আপনি কোনো দিন কিন্তু তার কিন্তু ক্রিকেটের সাথে দেখাও যায় নাই, ক্রিকেট নিয়ে প্রমোট করতে দেখা যায় নাই, এমনকি রংপুরে কোনো ইম্প্রুভমেন্টও নাই। আপনি খুলনায় যে দেখেন খুলনার কোনো ইম্প্রুভমেন্ট নাই, খুলনা বিভাগের। তো এমন মানুষ রাজশাহীতে যদি দেখেন, রাজশাহীর যে মানুষরা ছিলেন, তো সব কিছু মিলে প্রত্যেক বিভাগ থেকে কিন্তু উনি ইচ্ছা করলে, ওনার যে পাওয়ারটা ছিল, উনি ইচ্ছা করলে বিভিন্ন জায়গা থেকে কোয়ালিটি মানুষকে নিয়ে এসে এই ক্রিকেটের জন্য সুন্দর একটা অবকাঠামো তৈরি করতে পারতেন। পুরো গঠনতন্ত্রগুলো সুন্দরভাবে তৈরি করতে পারতেন, যে কোথা থেকে কীভাবে কে একজন মানুষ আসবে, ডিস্ট্রিক্ট থেকে কীভাবে মানুষ আসবে। বিকজ লম্বা সময় পাপন ভাই এমন পাওয়ার ছিল, যদি ডানে বলে ডানে হবে, বামে বলে বামে হলে, উনি আমার কাছে মনে হয় মিসইউজ করেছে, ওনার পাওয়ারটাকে মিসইউজ করেছে। বাকি দুজনের কথা কি বলবেন, যদিও তারা খুব অল্প সময়ে তারা ছিলেন ফারুক ভাই খুবই অল্প সময় পেয়েছেন, দুর্ভাগ্য ফারুক ভাই ভাবে চলে যান আমার কাছে মনে হয়। বাট আমি ফারুক ভাইকে আরও খুশি হতাম, ফারুক ভাই অফিসিয়াল বিষয়গুলো বেশি মানে না দেখে মাঠে সাইডেতে বেশি মনোযোগ দিলে ভালো হতো। যে জায়গাগুলোতে আমাদের বেশি প্রবলেম ছিল, খেলা কী করে ডিস্ট্রিক্টগুলোতে খেলানো যায়, কী করে স্কুল ক্রিকেট জমজমাট, বেশ ভালো একটা সময় পেয়েছিল, অল্প সময় পেয়েছিল। বাট আপনাকে ভাবতে হবে যে দেখেন কখনো রাত দিন কষ্ট করে আপনি ধরেন এই 8 ঘন্টাকে কী করে 24 ঘন্টায় নিয়ে আসবেন, সেই জিনিসটা নিয়ে আসতে হবে। হয়তো যেটা আগে হয় নাই, আগেকে বাদ দেন, ট্রেন আপনি চলে গেছে, মানে আমি বলবো যে একটা ট্রেন জার্নিতে আপনি 3টা স্টেশন পার করে গেছেন, পিছনে তার তাকে লাভ নাই, কী হয়েছে আগে দেখো নাই, বরঞ্চ আমার নেক্সট কী করতে হবে সামনের পথটা যেন ভালো হয়। তা আমার কাছে মনে হয় যে ক্রিকেট আঙ্গন, এই ক্রিকেট কালচার এই ডেভেলপ করার জন্য আমার কাছে মনে হয় একটু সময় পেয়েছিলেন ফারুক ভাই। সেই জায়গাগুলো ডেভেলপ, মানে সেই জায়গাগুলোতে একটু হাত দিলে, তাড়াতাড়ি করে হাত দিলে অনেক কিছু ভালো কিছু চলে আসতে পারতো। একটু আমার মনে হয় যে স্লো ছিল। বাট আমি বুলবুল ভাইটা আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে ফ্যান্টাস্টিক ওয়ার্ক করছেন এখন পর্যন্ত। বুলবুল ভাইটা যদি দেখেন, আমি বলবো যে আমার কাছে বেশ কিছু জিনিস খুব ভালো আছে। এখনও বুলবুল ভাই হয়তো ইলেকশনের সময় যাচ্ছে, তারপরেও কিন্তু উনি ওনার বিভিন্ন কোচিং পার্টের এই পার্টগুলো ওই ফাঁকে গ্যাপে ক্লাস নিচ্ছেন, এই করছেন, ডিসিশন নিচ্ছেন। এবং একটা খুবই চমৎকার একটা জিনিস বলবো যে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে নিয়ে একটা সেশন করলো কয়েকদিন আগে, লেভেল 3 কোর্স করালো কয়েকদিন আগে, যেটা খুবই দরকার, এসেনশিয়াল। আমরা দেখেছি একটা সময় বাংলাদেশের ক্রিকেটের একটা কালচার ছিল যে বোর্ড প্রেসিডেন্ট যিনি, তিনি ক্রিকেটে সব কিছুতে ইন্টারফেয়ার করেন, সব কিছু নিয়ে কথা বলেন। এবং আমরা দেখেছি যে ম্যাচের পর উনি ডিরেক্ট ক্রিকেটারদের নাম ধরে বলছেন এটা করেছে, সেটা করেছে। এবং আমরা পরবর্তীতে এটাও দেখেছি হয়তোবা সেই ক্রিকেটার পরের ম্যাচে একাদশ থেকে ড্রপ, হয়তোবা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে তিনি ভালো করেনি, কিন্তু সেটার পেছনেও হয়তোবা একটা যৌক্তিক কারণ থাকতে পারে কোচের বা সে খেলোয়াড়ের, কিন্তু সে ড্রপ হয়েছে। এই সংস্কৃতিটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা ক্ষতি করেছে আপনি মনে করেন? এটা বলে দিই যে নাজমুল হাসান পাপন যখন ছিলেন তিনি কিন্তু এই ইন্টারফারেন্সগুলো সবসময় করতেন। দেখেন একটা সিম্পল একটা কথা বলি যে আমাদের দীর্ঘদিন যাবত একটা বাজে কালচার ছিল আমার কাছে মনে হয়। আমি ছোটো করে বলবো না, আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের গার্ডিয়ান ছিলেন পাপন ভাই, কিন্তু আপনি দেখেন আমরা অলমোস্ট প্রত্যেক দিনই মিডিয়াতে আসতেন। প্রেসিডেন্ট তো মিডিয়াতে প্রত্যেক দিন আসার দরকার নেই। আপনি বলতে পারবেন যে ইংল্যান্ডের প্রেসিডেন্টকে, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টকে, নিউজিল্যান্ডের প্রেসিডেন্টকে বলতে পারবেন? বা ইন্ডিয়ান প্রেসিডেন্ট কয়দিন আপনি মিডিয়াতে দেখেন একটা স্পিচ দিচ্ছে, বক্তব্য দিচ্ছে এতগুলো মিডিয়াকে নিয়ে? পাকিস্তানে কয়জন দিচ্ছে? বাংলাদেশটা হচ্ছে এমন যে একটা মার্কেটিংয়ের জায়গা, গুলিস্তানের মতো জায়গা, যে আপনি মাইক ফাটায় আপনি মার্কেটিং করছেন, ব্র্যান্ডিং করছেন, দরকার নাই তো। যার যেটা ডিপার্টমেন্ট সে সেটা কাজ করবে। আমার কাছে মনে হয় যে প্রচুর পরিমাণ, যেটা বুলবুল ভাই আমার কাছে মনে হয় যে দৃষ্টান্ত তৈরি করে গেল,
বুলবুল ভাইকে আমার কাছে মনে হয় যে মিডিয়া তেমন দেখা যায় না। আপনি দেখবেন যে ন্যাশনাল টিম খারাপ খেলছে কি ভালো খেলছে কিন্তু খুব কম কথা বলছেন, এবং উনি বলছেন যে ওই ডিপার্টমেন্টের মানুষ আছে, ওরা টুর্নামেন্ট শেষ করে আসুক, তারপরে দেখা যাবে, তারপরে কথা বলা যাবে। তো এই যে আপনার আমার কাছে মনে হয় আমরা এমনও শুনেছি যে প্রেসিডেন্ট অনেক সময় সিলেকশন দিয়ে দিতেন, ওকে কেন নিয়ে আসে, একে নিলে ভালো, তো আমিও চাইনি। তো এটা তো আসলে বোধগম্য নয়। আমার কাছে মনে হয় যার যেটা ডিপার্টমেন্ট, সিলেক্টররা যেখানে আছেন, সিলেক্টররা তো নিশ্চয়ই আপনার সবচেয়ে এক্সপার্ট মানুষ, বিকজ আপনি তাদেরকে হাইলি পেমেন্ট প্লাস হচ্ছে আপনি নিশ্চয়ই বাংলাদেশের বেস্ট মানুষদেরকে নিয়ে এসেছেন সিলেকশনে, তো তাদের টপকেই আপনি তো সিলেকশন দিতে পারেন না, তাদেরকে অসম্মান করা হয়। সিলেক্টররাও তো নিশ্চয়ই স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদেরকে অসম্মান করা হয় বিকজ আপনি ওই ডিপার্টমেন্ট তাদেরকে হেড করেছেন। যদি কিছু থাকে সেটা আপনি ইন্টারনালি হয়তো কথা বলতে পারেন যে এই যে এই প্লেয়ারটা অ্যাটিটিউড ভালো না, বা এটা হতে পারে, ওটা হতে পারে, এই প্লেয়ারটার ব্যাপারে একটা ডিসিপ্লিনিং একটা প্রবলেম আছে, একটা ফিডব্যাক দিতে পারেন, বাট ডিসিশন দেবে সিলেক্টররা। ন্যাশনাল ক্রিকেটে এখন পর্যন্ত বড় কোনো ট্রফি জিতেনি। এবার এশিয়া কাপে আসলে অনেকেই বলছিলাম আমরা চ্যাম্পিয়ন হবো, বাট দেখলাম পারফরমেন্স কি, মাঠের পারফরমেন্স কেমন। অনেক ডিসিশন ছিল যেগুলো হয়তো বা আত্মঘাতী ভুল ছিল, হয়তো বা লিটন দাস ক্ষমাও চেয়েছেন যে দল সেভাবে ডেলিভার করতে পারেননি। কিন্তু আমরা যদি দেখি নারী দল কিন্তু এশিয়া কাপ জিতেছে অনেক দিন আগেই, অনেক সীমাবদ্ধতা ছিল, তারপরও তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব-19 দল একবার বিশ্বকাপ জিতেছে, দুবার জিতেছে এশিয়া কাপ। এই যে ন্যাশনাল টিম যে জিততে পারলো না এখন পর্যন্ত কোনো বড় ট্রফি, এবারও এশিয়া কাপে হতাশ হতে হলো। এবং এর আগেও আমরা ফাইনাল খেলেছি বেশ কয়েকবার, 3বার এশিয়া কাপে ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছি, ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছি। সেই সময় আমরা অনেক খুশি হয়েছিলাম, কিন্তু দিন দিন গ্রাফ পড়ছে, বাংলাদেশ ভালো করছে না। এই ব্যর্থতার দায় কাকে দেবেন আপনি? ক্রিকেটারদের, কোচ, সিস্টেম, বোর্ড প্রেসিডেন্ট, কাকে দেবেন এই ব্যর্থতার দায়? আমি বলবো পুরো সিস্টেমটাকে, বিকজ আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমে আপনি নেক্সট 20 বছর আপনি এই সিস্টেমে যদি যেতে থাকি 20 বছরও আপনি কোথাও যেতে পারবেন না, বরঞ্চ আরও নিচেই যাবে। কারণটা কি আমি বোঝাই, ধরেন সাপোজ আমাদের দেশে যারা যে সময় আমাদের আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছে সেই সব করা প্লেয়ার ইন্ডিয়ান টিমে তারা কী টাইপের প্লেয়ার এখন আছে, তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়ে গেছে। আমাদের টিমে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস হয় নাই। কেন হয় নাই? বিকজ হচ্ছে আন্ডার-19 যে প্লেয়ারগুলো আছে একটা বয়সের একটা পার্থক্য থাকে। অস্ট্রেলিয়ান যারা 19 বছর, আমাদের হয়তো 21 বছর খেলছি, তো আমি কিন্তু 21 বছরের প্লেয়ার। এবং আপনাকে এটা বুঝতে হবে যে এসএসসি 16 বছরের একটা ছেলে আর ইন্টারমিডিয়েট একটা ছেলের মধ্যে কিন্তু ম্যাচুরিটির মধ্যে অনেক পার্থক্য থাকে। তো এইটার আপনি হয়তো রেজাল্ট করবেন ইন্টারমিডিয়েট ছেলে দিয়ে, ভালো কথা বলাবেন, ভালো রেজাল্ট করবেন, পারফরমেন্স, এই জিনিসগুলো থেকে আমাদের কিন্তু একটা হচ্ছে বেরিয়ে আসতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে আন্ডার-19 যখন আপনি চ্যাম্পিয়ন হলেন, হওয়ার পরে এই প্লেয়ারগুলো কোথায় কোথায় যাবে? এরা তো শুধু ট্রেনিং করবে আর ক্যাম্প করবে, আর কোথায়? এরপর তো কোনো খেলা নাই। আন্ডার-19 পর্যন্ত আপনি একটা 14 থেকে আন্ডার-19 পর্যন্ত গেলেন, যাওয়ার পরেই তারপরে তো আর ন্যাশনাল টিম 18 তো ছিলই না আগে ঠিকমতো, তো ন্যাশনাল টিমে যে খেলবেন, তো মাঝে আর কোনো খেলা নাই তো আপনাকে নিয়ে চর্চা, আপনি যে আরও বেশি পরিমাণ খেলবেন, আপনি এরপরে সেকেন্ড ফেজে যাবেন আপনি, তো সেই ফেজটা নাই। এর জন্য আমার কাছে মনে হয় আমাদের একটা বড় প্রবলেম, আমার কাছে মনে হয়, আমি সবসময় ফিল করি যে দেখেন আমাদের যে ব্যাটসম্যানরা এখন যেভাবে আউট হয়, বোলাররা যেভাবে বল করে, নো ডাউট তারা ন্যাশনাল টিমে খেলে, সম্মান করি আমরা, কিন্তু সিলি মিস্টেক করে, যেটা আমাদের সময় অনেক সময় খেলোয়াড়রা কমও করতো আমার কাছে মনে হয়। আমি বলবো যে আমাদের হয়তো পারফরমেন্স অত ভালো ছিল না, আমরা ফ্যাসিলিটিস পাই নাই, ওরকম কোচ পাই না, এরকম ছিল না, আমরা গ্লাসে করে হয়তো বালতি থেকে পানি খেয়েছি, এত কিছু ছিল না, ওরকম জিম ছিল না। আমরা জিম করতে যেতাম আর্মি স্টেডিয়ামে, যেখানে কিনা আর্মি স্টেডিয়ামে আর্মিদের জিম আছেন, ওইখানে আমরা জিম করতে যেতাম, বিকেএসপিতে যেতাম আমরা ওখানে ট্রেনিং করতে, তো এরকম ক্লাস ছিল না। তো সব কিছু মিলে আমি বলবো যে আমার মনে হয় যে অনেক জায়গা গ্যাপ আছে, তো যেই গ্যাপগুলো আপনাকে এখানে পূরণ করতে হবে, যে আপনার ওই পরবর্তী যে লিগ, আমি আপনাকে প্রথমে বলছিলাম যে 64 জেলার লিগ হয় না। দেখেন আমার মনে আছে যে আমি যখন বেড়ে উঠি ঢাকা লিগ খেলছি, পুরো বাদবাকি সময়টা আমি রাজশাহী থাকি, রাজশাহী থেকে রাজশাহী লিগ খেলতাম, রাজশাহীর বিভিন্ন টুর্নামেন্ট খেলতাম, দিনাজপুরের রূপালী ট্রফি নামে একটা ট্রফি আছে, ওখানে যে অনেক রান করেছি। হতে পারে দিনাজপুর, কিন্তু সলিড উইকেট ছিল, বাউন্সি ট্র্যাক, শীতের উইকেটের মধ্যে খেলা, আমাকে টাকা দিয়ে নিয়ে গেছে, আমি একজন, বাদবাকি লোকাল প্লেয়ার। এখন আমি যেহেতু টাকা দিয়ে খেলছি, মান সম্মানের ব্যাপার, রান করলে ম্যাচ জিতবে, নাহলে জিতবে না, ভালো ভালো অপোনেন্ট টিমে 2টা প্লেয়ার আসছে, তো তাদের কাছে তাদের খেলা, এই যে প্রেশার নিচ্ছে আমাদের ছোটোবেলা থেকে, এবং বিভিন্ন টাইপের বোলারের সাথে খেলছেন, বিভিন্ন রকম এনভায়রনমেন্টে খেলছেন, সেন্স ডেভেলপ করেছে, ম্যাচ সেন্স, কীভাবে ম্যাচ খেলতে হবে, কীভাবে জিততে হবে, এই উইকেটে কী করতে হবে, ওই উইকেটে করতে হবে। দিনাজপুরে খেলতাম, গাইবান্ধায় খেলছি, সিলেট খেলছি, ময়মনসিংহ খেলছি, ফাটায় চারদিকে খেলতাম। তো আপনি যত পরিমাণ ম্যাচ খেলবেন, ছোটোবেলায় যত বেশি খেলবেন, তত সেন্স ডেভেলপ করবেন। তো আপনি শুধু সারা বছর যদি প্র্যাকটিসই করেন, তাহলে আপনার আর ম্যাচ সেন্স কোথা থেকে আসবে?
তা আমার কাছে মনে হয় যে এই 64 জেলায় লিগ খেলানো খুবই ইম্পর্টেন্ট। আপনি যত পরিমাণ ছেলেরা ম্যাচ খেলবে, আপনি ছোট্ট একটা কথা বলি, আপনি দেখবেন এটা মিলবে আপনার। টেপ টেনিস খেলার প্লেয়ার যারা আছে বাংলাদেশে, আমি তাদের খেলা দেখে খুব অভিভূত হই, বিকজ তাদের মতো কিছু প্লেয়ার আছে, 40-50টা 60টা প্লেয়ার আছে, দেখবেন তারা যেখানে যায় সেখানে রান করে, এবং তারা যে এক্সট্রা ক্রিয়েটিভিটি প্লেয়ার, আপনি যদি দেখবেন যে এদিকে মারছে ওদিক দিয়ে একদম 100% কনফিডেন্টলি মারে। কেন মারে? এত পরিমাণ ম্যাচ খেলে তারা, যে খেলতে খেলতে ব্যাট তাদের সাথে কথা বলে, ওরা যা চায় তাই হয়। প্রত্যেকটা জায়গায় যেয়ে দেখবেন যে ওই 70, 80, 100 নট আউট রান করে চলে আসছে, এবং তারা এখন হিউজ টাকা পেমেন্ট পায় বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ে খেলতে যায়। তাদের এমন আছে দিনে 3টা খেলা পড়ে গেছে, 2টা খেলা পড়েছে। তো ম্যাচ সেন্স ডেভেলপ করতে হলে প্রচুর পরিমাণ ম্যাচ খেলতে হবে নিচের সময়। আপনি উপরে এসে ন্যাশনাল টিমে এসে আপনি ওই যে আপেলটা, মানে আপনি অনেক দোকানে যাবেন, দোকানে দেখবেন যে আপেলটা সুন্দর করে পলিশ করে চকচকা বানিয়ে রেখেছে, কিন্তু ভিতরে পচে গেছে। তা আপনি ওই আমাদের যে জিনিসটা হচ্ছে কি, আপনি ন্যাশনাল টিমে অনেক ফ্যাসিলিটি রেখেছেন, চকচকা বানিয়ে রেখেছেন, কিন্তু ভিতরে তো আপনার আসলে ওই নলেজগুলো, মানে আমি বলছি পুরো উপাদানটার প্রবলেম, যে উপাদানগুলো দিয়ে আপনি একদম পরিণত হবে, যেটা শুভমান গিল, আপনি যদি বলেন যেসব প্লেয়ারগুলো, যে অভিষেক বলেন, আর তারা কিন্তু দেখবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখবেন যে এরকমভাবে খেলে 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 আজকে ওইখানে আসে। তারা ভিতরে আপেলটা ফ্রেশ, বাইরের আপেলটা ফ্রেশ। আমরা একদম শেষ দিকে চলে এসেছি পাইলট ভাই। আপনি যদি ক্রিকেট বোর্ডে যান, যেহেতু সামনে ইলেকশন, আপনি ইলেক্টেড হলেন, কাউন্সিলর আপনাকে ভোট দিল, এই যে আপনি অনেকগুলো কথা বললেন, নিশ্চয়ই এই সংস্কৃতিগুলো যাতে ভবিষ্যতে আর ক্রিকেটে না থাকে বা এই ভুলগুলো যাতে না হয়, নিশ্চয়ই আপনি ভয়েস রেজ করবেন বোর্ডে। দেখেন, ক্রিকেট বোর্ডটা এমন একটা জায়গা, টেবিলে বসে আমি মনে করি যে সব কিছু আপনার ফেভার আসবে না। আপনি যা স্বপ্ন দেখছেন সব কিছু আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না, কিন্তু সবাইকে মিলে আমার কাছে মনে হয় যে কী করে সুন্দর করা যায়, সবারই হেল্প দরকার, সবাইকে নিয়েই করতে হবে, টিম ওয়ার্ক। আপনি যদি দিন শেষে যদি একটা ভীষণ থেকে যেন আমরা দেশের জন্য ভালো কাজ করব, আমার মনে হয় যে সবাই, কিন্তু খারাপ মানুষও কিন্তু ভালো হয়ে যায় আমার কাছে মনে হয়। তো এখানে খারাপ ভালোটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যদি আপনি সুন্দর প্ল্যান ডিজাইন, এবং একা সম্ভব না এখানে ধরেন সবাই যত স্টেক হোল্ডার আছে, যারা কিনা আমি রুট লেভেল পর্যন্ত কী কী প্রবলেমসগুলো আছে, কী কী সবাইকে নিয়ে বসতে হবে, একাডেমির মানুষদেরকে নিয়ে আসতে হবে, তাদের প্রবলেমসগুলো কী হয়, বাংলাদেশে বিভিন্ন রুট লেভেলে যত একাডেমি তাদেরকে নিয়ে আসতে হবে, কী প্রবলেম তোমরা ফিল করো, দেখি আমরা কীভাবে তোমাদের সাপোর্ট করতে পারি, কোচরা কী ফিল করে, বিভিন্ন ডিস্ট্রিক্টের কোচগুলো কী ফিল করে, তাদের সাথে তাদের প্রবলেমগুলো নিতে হবে। প্রত্যেকটা জায়গার সব কিছু নিয়ে আপনাকে সুন্দর একটা পরিকল্পনা। আমি শিওর যে যারাই আসুক না কেন, আমি আসতেই হবে এমন কোনো কথা না। আমি মনে করি যে যদি সুযোগ আসে, আল্লাহ যদি অপরচুনিটি দেয় কাজ করার, আমি এটা খুব এনজয় করি, এই কাজগুলো আমি খুব এনজয় করি। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার বেস্ট দেওয়া, বিকজ এখান থেকে নেবার কিছু নাই, আমার কাছে মনে হয় দেবার আছে। বিকজ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন। আমাদের মতো মানুষই অনেকে খারাপ আছি, অনেকে ভণ্ডামি কথা বলি, সত্যি কথা, অনেকে বাজে বাজে কথা বলি, এক করি এক, তাই কি না? আমার কাছে মনে হয় যে যে সম্মান দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে মানুষের, এখন আমাদের রিটার্ন দেবার সময়। আমার কাছে মনে হয় এখান থেকে আপনি কি নেবেন, আমাকে তো আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন সম্মান, মানুষের ভালোবাসা, টাকা পয়সা সবই দিয়েছে। তো এখন সময় আছে যে আমরা কিছু করতে পারি কিনা, নেক্সট জেনারেশন যারা আমাদের ছেলেরা খেলছে, বিকজ আমার ছেলের বয়সী সবাই, বা আমার ছোটলে ছোটো যারা আসবে, তো তারা আমাদের কাছে তো ওই চুরি বাটপাড়ি আশা করে না। আমার ছেলের জিনিস আমি চুরি করবো কেন? তারা তো চায় যে আমরা ভালো কাজ করি। আমরা নেক্সট জেনারেশন কী দিয়ে গেলাম, কী বলবে তারা যে পাইলট ভাইরা কী করে গেলেন? তো আমি মনে করি যে অনেক কিছু দেবার আছে, সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। পাইলট ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাকেও শুভকামনা জানাচ্ছি। যেহেতু সামনে আপনি একটা নির্বাচনী যুদ্ধে মাঠে নামছেন, সেখানে আপনি সফল হন, এবং যে কথাগুলো বললেন দেশের ক্রিকেটের জন্য আপনি অবদান রাখতে পারেন ক্রিকেট বোর্ডে গিয়ে, সেই প্রত্যাশাই থাকবে। ধন্যবাদ আপনি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে। সময়ের আলাপ আজকে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন কাউকে নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। সঙ্গেই থাকুন সময়ের।